হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ 31শে আগস্ট, আমাদের উত্তর নিউ ইয়র্ক বেড়াতে যাওয়ার তৃতীয় দিন। একটা বিশেষ দিনও বটে, কারণ আজ আমরা যাব এমন একটা জায়গায় যেখানে প্রতি বছর বারে বারে ফিরে আসি আমরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নায়াগ্রা ফলস। এটা আসলে ইউএস প্রবাসী বাঙালিদের কাছে অনেকটা পুরী, দীঘা কিংবা দার্জিলিং এর মতো। বারবার এর কাছে ফিরে এলেও এর আকর্ষণ এক বিন্দুও কমে না। আজ আপনাদের বলবো আমাদের সেই প্রিয় জায়গাটাকে আরও একবার ঘুরে দেখার গল্প। গত ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন আমরা প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে দিন দুয়েক আগেই উত্তর নিউ ইয়র্কে পৌঁছেছি। আর সেখানকার দারুণ দারুণ সব ওয়াটারফল দেখে এক আমেরিকান দম্পতির বিয়ে উপভোগ করে গতকালই আমরা চলে এসেছি নায়াগ্রা ফলসে। সেদিন নায়াগ্রাকে ছুঁয়ে দেখেছিলাম, আর আজকে নায়াগ্রাকে পুরোপুরি উপভোগ করব সারাদিন ধরে। চলুন তাহলে শুরু করি আমাদের উত্তর নিউ ইয়র্ক বেড়াতে যাওয়ার তৃতীয় পর্বের গল্প। আর আজকের গল্প আবারও নায়াগ্রা ফলস। গত 2 দিনের ঘোরাঘুরিতে প্রচন্ড ক্লান্ত হয়ে কালকে নায়াগ্রা ফলসে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। লাফাতে শুরু করে দিয়েছে খাটে, আর একটা মাংকি রেডি হয়েছে লাফাবে। হোটেলে ঢুকে ছোট্ট করে একটা রুম ট্যুর নিয়ে এদের শান্ত করে শোয়াতে শোয়াতেই বেজে গেছিল সেদিন প্রায় 10:30-11টা। তবে পরের দিনের সকালটা হয়েছিল কিন্তু ভীষণ সুন্দরভাবে শুরু। জানলার পর্দা সরাতেই বুঝলাম ঘরের ইস্টটা পুরো ওপেন। আর তাই সেদিন সূর্যোদয় দেখতে দেখতে গরম চায়ে চুমুক দিয়ে শুরু হয়েছিল আমাদের দারুণ একটা সকাল। নায়াগ্রা ফলস বেড়াতে গিয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেটা কিন্তু নায়াগ্রা থেকে বেশ খানিকটা দূরে বাফেলো বলে একটা শহর আছে, সেই শহরে। তাই সেদিনের প্ল্যান ছিল তাড়াতাড়ি হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নায়াগ্রা ফলসের জন্য, যাতে পার্কিং নিয়ে না কোনো সমস্যায় পড়তে হয়। টুকুসের কি খবর? দর্শা, এই ডিব্বাটা কি হবে? চা বানানোর জন্য গরম জল না হবে? ওকে। সেদিন হোটেলে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, তাই চটপট হোটেলেই ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আমরা ওই 8টার দিকেই বেরিয়ে পড়েছিলাম নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। আসলে নায়াগ্রা ফলসে সারাদিন এনজয় করার জন্য একটা বিশেষ ব্যাপার হলো ঠিকঠাক পার্কিং পাওয়াটা। আর তার সাথে যদি সাথে বাচ্চা থাকে আর ঠিকঠাক পার্কিং না পাওয়া যায় তাহলে সারা দিনের এনজয়মেন্টটাই প্রায় মাটি হয়ে যাওয়ার মতো হয়। তাই আমরা প্ল্যান করেছিলাম সকাল সকাল বেরিয়ে নায়াগ্রার ওই সেকেন্ড যে পার্কিং লটটা আছে, মানে হর্ষু ফলের কাছে যে পার্কিং লট, ওখানে গাড়িটা পার্ক করে সারা দিন ধরে ঘুরে দেখবো নায়াগ্রা ফলসকে। আর আসার সময় যে ফ্লাক্সের গরম জল দেখলেন সেটা হচ্ছে আমাদের আজকের ইচ্ছে রয়েছে নায়াগ্রার ধারে বসে আমরা চা আর মুড়ি মাখা খাবো। বাড়ির থেকে নিয়ে আসা সেই দুধ চায়ের রেডিমেড পাউচগুলো তো রয়েইছে, আর গরম জলও নিয়ে এসেছি হোটেল থেকে। বিকেলের দিকে নায়াগ্রার পাড়ে বসে জমিয়ে চা মুড়ি খাওয়া যায় যাতে। আমরা চলে এসেছি নায়াগ্রা, এখন এই 8:30 মতো বাজে। ওই সামনে নায়াগ্রা। আজকে লট 2 এ পার্ক করলাম, ওই গোট আইল্যান্ডের কাছেই একদম, যেটা মানে নায়াগ্রাকে ভালো করে যদি দেখতে হয় তাহলে এই পার্কিংটা হচ্ছে বেস্ট। কালকে আমরা লট 1 এ করেছিলাম, কারণ কাল আমরা নায়াগ্রাকে জাস্ট ছুঁয়ে দেখেছিলাম। কিন্তু আর আজ সারাদিন ধরে নায়াগ্রাকে এক্সপ্লোর করব নানাভাবে, আর সেই সব গল্প থাকবে আপনাদের জন্য। আমরা ঢুকে এলাম, আর ঢুকে এসে দেখছি অ্যাট্রাকশনের টিকিট কাটার এই জায়গাটা পুরো ফাঁকা। হ্যাঁ, পুরো ফাঁকা। তো সেই জন্য দাঁড়িয়ে গেলাম আমরা টিকিটের এখানে। আগে অ্যাট্রাকশনের টিকিটগুলো কেটে নিই, তারপরে যাব নায়াগ্রার কাছাকাছি। This is 7, 1, 2, 3, 4, 5, 6, 7 adults and 1 child. Okay, thank you very much. সকাল সকাল অ্যাট্রাকশনের টিকিটগুলো করে নিয়ে সবে ভাবছি নায়াগ্রা ফলসের কাছে যাব, আর সেই মুহূর্তেই মিলল তার দেখা। আর এই আর একটা আকর্ষণ, যার জন্য বাচ্চারাও প্রত্যেক বছর নায়াগ্রায় আসার সময় মুখিয়ে থাকে তার দেখা পাবে বলে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই যে রেইনবো, এর সামনে ঠিকঠাক ছবি তোলা না হলে তাদের নিয়ে যাওয়া যাবে না। বিশাল বড় স্টেট পার্ক এটা, সারা দিন ধরে ঘুরে দেখব সম্পূর্ণ পার্কটা, নায়াগ্রাকে এক্সপ্লোর করব বিভিন্নভাবে, সেই সমস্ত গল্প তো বলবোই আপনাদের। কিন্তু এই নায়াগ্রা ফলসের একটা ভীষণ ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। চলুন ফলসের পথে যেতে যেতে বরং আপনাদের সাথে সেই ইতিহাসের কিছুটা অংশ শেয়ার করি। এখন প্রতিদিন হাজার হাজার মানুষ নায়াগ্রার যে রূপের টানে ছুটে আসে, অতীতে কিন্তু ছবিটা ছিল একেবারেই আলাদা। মিড 18th সেঞ্চুরির দিকে এই নায়াগ্রা রিভারকে কেন্দ্র করেই তার দুপাশে গড়ে ওঠে অসংখ্য কলকারখানা, আর তাদের মধ্যে অন্যতম ছিল মিল ইন্ডাস্ট্রি। প্রথমে ফ্রেঞ্চ আর তারপর ব্রিটিশরা প্রথমেই মিল ইন্ডাস্ট্রি চালু করে। তখনও ইউএসএ স্বাধীন হয়নি, কিন্তু পরবর্তীতে ইউএসএ স্বাধীন হওয়ার পর তখন নিউ ইয়র্ক সরকার ভীষণভাবে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বুস্ট করতে থাকে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে আরও বাড়ে তার জন্য নানান রকম সুযোগ সুবিধা দেওয়া হতে থাকে, কিন্তু প্রত্যেক ভালোরই একটা খারাপ আছে। এর ফলে শুরু হয় ভয়ানক রকম দূষণ। নায়াগ্রার জল, বাতাস সব কিছুই দূষিত হতে থাকে এই ইন্ডাস্ট্রিগুলোর বজ্রের থেকে। আর ঠিক সেই সময় 19th সেঞ্চুরির দিকে একদল দূরদর্শী মানুষ এর ভয়ানক পরিণতির কথা বুঝতে পেরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে ক্যাম্পেনিং শুরু করেন। এদের মধ্যেই একজন বিখ্যাত পেন্টার ফ্রেডরিক চার্চের কল্পনায় ধরা পড়ে নায়াগ্রার এই অসাধারণ রূপ, যেখানে দূষণমুক্ত নায়াগ্রার শ্বেতশুভ্র রূপ মানুষের মনে ভীষণভাবে প্রভাব ফেলে। তবে এর মধ্যেই নায়াগ্রার উপর দিয়ে বয়ে গেছে হাজার হাজার কিউসেক জল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পক্ষে বিপক্ষে হয়েছে প্রচুর প্রতিবাদ, কিন্তু অবশেষে আসে সেই দিন। 1885-এ নায়াগ্রার তীরবর্তী সমস্ত কলকারখানা তুলে দিয়ে প্রথম এটাকে স্টেট পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এই নায়াগ্রাই হলো ইউএসএর প্রথম স্টেট পার্ক। তবে এখানে একটা কথা কিন্তু না বললেই নয়, যে নায়াগ্রা ফলসকে শুধু চোখের দেখা একবার দেখার জন্য সারা পৃথিবী থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে প্রতি বছর। সেই নায়াগ্রা ফলসের ল্যান্ডস্কেপিং এর ডিজাইন কিন্তু করা হয়েছিল ফ্রেডরিক এডউইন চার্চের কল্পনা অনুসারেই। এই যে এইদিকে একটা ফলস আছে, এইটা যে সব থেকে বড় ফলসটা, আর ওই দেখো ওই সাইডটা হচ্ছে কানাডা। এই যে বড় বড় বিল্ডিং গুলো, আর ওই দিকটা হচ্ছে ওই যে ওই বিল্ডিং গুলো, ওই দিকটা হচ্ছে নিউ ইয়র্ক, দেখেছো? আর ওইখানে আরেকটা ফলস আছে। হ্যাঁ, নায়াগ্রার কাছে বারবার ফিরে এলেও আমাদের সেই এক্সাইটমেন্ট কিন্তু একটুও কমে না, আর তারই কিছুটা শেয়ার করে নিলাম বাবা মায়ের সাথে। আসলে সেজে গুজে ব্লগ যখন আসবে তখন তো তারা দেখবেই, কিন্তু এই লাইভ দেখানোর যে অনুভূতি সেটা আমরা বা তারা কেউই মিস করতে চাইনি। ডাইরেক্ট মেঘ তৈরি হচ্ছে, ওই যে ওইখান দিয়ে বাষ্পটা উঠছে আর এই যে মেঘ তৈরি হচ্ছে। তাহলে কি এটা মেঘ ফ্যাক্টরি? কাকিমা, নায়াগ্রা কেমন দেখছো বলো প্রথমবার? আরে এই ভিউটা অসাধারণ, কালকে তো কিছুই দেখিনি আমরা। মেঘ তৈরি হচ্ছে, মেঘ ডাইরেক্ট মেঘ তৈরি হচ্ছে, উপরে তাকিয়ে দেখো ওই যে ওইগুলো, এইটা সব নায়াগ্রা জল থেকে তৈরি, বলছে ডাইরেক্ট মেঘ তৈরির কারখানা। এরপর কখনো পায়ে হেঁটে, কখনো বা নায়াগ্রায় যে ট্রলি চলে সেই ট্রলিতে চেপে সারা দিন ধরে নায়াগ্রাকে আমরা এক্সপ্লোর করেছি নানাভাবে। তবে বিশ্বাস করুন, ভূগোল বইয়ের পাতায় পড়া সেই বিশ্বের অন্যতম বড় একটা জলপ্রপাত নায়াগ্রাকে যখন সামনে থেকে দেখেছিলাম তখন দেখে কিন্তু মনে হয়েছিল সত্যিই বড়, মানে সে এত বড়। সেই স্বপ্নরাজ্যে বেড়াতে যাওয়ার গল্প তো বলবোই আপনাদের, তার আগে চলুন বরং এই ট্রলিতে করে পুরো স্টেট পার্কটা একটু ঘুরে আসি। আগেই বলেছি এই নায়াগ্রা ফলস স্টেট পার্ক কিন্তু বিশাল। যাদের পায়ে হেঁটে পুরো পার্কটা ঘোরার প্রবলেম রয়েছে তাদের জন্য ট্রলি কিন্তু হলো বেস্ট অপশন। পুরো পার্ক জুড়েই হপ অন হপ অফের সার্ভিস দেয় এই ট্রলিটা, তাই সাথে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে পুরো নায়াগ্রা ফলস স্টেট পার্কে ঘুরে দেখার জন্য এটা হলো বেস্ট অপশন।
কি টায়ার্ড, এইটুকু ঘুরেই টায়ার্ড। তবে শুধু টুকুস নয়, এতটা ঘোরাঘুরির পর তখন আমরাও কিন্তু বেশ ক্লান্ত, খিদেও পেয়েছিল খুব। তাই ঠিক করলাম আগে ওই টুকটাক একটু লাঞ্চ করে নিই, তারপর যাব নায়াগ্রার আর এক স্বপ্নরাজ্যে বেড়াতে। সেখানে তো আপনাদের নিয়ে যাবই, তবে আমরা লাঞ্চটা করতে করতে আপনাদের বরং শোনাই নায়াগ্রাকে কেন্দ্র করেই গড়ে ওঠা বিজ্ঞানের আর এক অসাধারণ সৃষ্টির গল্প। এমন একটি গল্প যেখানে প্রকৃতির শক্তি আর মানুষের বুদ্ধিমত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে, আর তারই হাত ধরে এসেছে বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। সালটা ওই 19th সেঞ্চুরির শেষের দিকে। এক ইমিগ্রেন্ট ইঞ্জিনিয়ার নিকোলা টেসলা তখন সবেমাত্র এসেছেন ইউএসএতে। নায়াগ্রার এই বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করলেন এসি কারেন্ট। তখন ইলেকট্রিসিটি তৈরি হতো ডিসি কারেন্ট হিসাবে, যেটা বেশি দূরে ট্রান্সমিট করা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। নিকোলা টেসলাই সর্বপ্রথম উপলব্ধি করেন মানুষের কাছে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়াটা কতটা জরুরি। আর তার হাত ধরেই 1895 সালে এসি কারেন্ট তৈরি হওয়ার সাথে সাথেই সারা নিউ ইয়র্ক স্টেট, এমনকি পৃথিবীর আনাচে কানাচেও পৌঁছে যায় ইলেকট্রিসিটি। আবিষ্কারের গল্প তো হলো, কিন্তু এবার আমাদের সেই স্বপ্ন রাজ্যে যাওয়ার পালা। কিন্তু বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। অসম্ভব রোদের মাঝখানে প্রায় 1000 মানুষের পিছনে লাইন দিয়ে আমরা এগিয়ে চললাম স্বপ্ন রাজ্যে যাওয়ার পথে। তাদের ভিডিও রেকর্ডিং করে রেখে দাও, তাহলে যখন চেঞ্জ হয়ে যাবে কেউ যদি আসে মাঝখানে, তাহলে কোথায় এইখানে প্রমাণ আছে আমার কাছে এই লাইনে ছিল। কি বুঝছো? আর ঘন্টা দুয়েক প্রচণ্ড রোদে লাইনে দাঁড়ানোর পর যখন সেই মুহূর্ত এলো, মানে আমাদের স্বপ্ন রাজ্যে যাওয়ার ফেরি যখন ছাড়লো, তখন আমরা আরও একবারের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। সত্যি এ এমন এক দৃশ্য যাকে কথায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। কাকু কি বুঝছে? হাঁ করে দেখো যা যা জল তেষ্টা পেয়েছে। জানেন, এই নিয়ে আমাদের নায়াগ্রা ঘোরা 4 বার হলো, কিন্তু যতবারই আসি কোনোবারই কিন্তু এই রাইডটাকে আমরা মিস করি না। জানি না কি আসলো। আর এবার ফেরার পালা। নায়াগ্রার এই মিড অফ দ্য মিস্টের অসাধারণ রাইডটা করে আমরা যখন ফিরে এলাম, তখন কিন্তু বাচ্চাদের মন একটু খারাপই বলতে পারেন। আসলে আমাদের এরপরে যে রাইডটা করার কথা ছিল, মানে কেভ অফ দ্য উইন্ড, সেটা এবছরের জন্য আমরা ক্যান্সেল করেছিলাম। আসলে সেই সময় নায়াগ্রায় বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল, আর ওই রাইডটায় গেলে জামা কাপড় পুরো ভিজে যায়। তাই বলা যায় ইচ্ছে করেই রাইডটায় আমরা যাইনি। তবে বাচ্চারা তারা তো বুঝবেই না, তাই তাদের আইসক্রিম ঘুষ দিয়ে কিছুক্ষণের জন্য শান্ত করা হয়েছিল। তবে আপনাদের মিস করাবো না, কয়েক বছর আগে আমরা যখন নায়াগ্রা গেছিলাম তখন অসাধারণ আনন্দ করেছিলাম সেই রাইডটায় গিয়ে। চলুন তারই কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নিই।
আবার হবে। এই প্রিয় জিনিসটাকে কাছ থেকে এবছর না পাওয়ার কিছুটা দুঃখ নিয়েই শপথ গ্রহণ করলাম সামনের বছর অবশ্যই আসবো এর কাছে। আর এরপর নাইট নায়াগ্রার অসাধারণ রূপ আর নায়াগ্রার উপরে রাতের আকাশে বাজি পোড়ানো দেখে আমাদের হোটেলে ফেরার পালা। তবে এর মাঝেই বিকেলবেলা নায়াগ্রার পাড়ে বসে আমরা জমিয়ে চা মুড়ি খেয়েছি, সেই ভিডিও তোলা হয়নি, ভুলে গিয়েছিলাম ক্যাপচার করতে। যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের উত্তর নিউ ইয়র্ক বেড়াতে যাওয়ার শেষ দিনের দারুণ এক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।